হ্যালো ডিয়ার স্টুডেন্ট, যে 20টা কোশ্চেন আমি আলোচনা করব বলেছিলাম 2 মার্কের, তার প্রথম পার্ট তো আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখেছো। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আমরা আলোচনা করব, যেখানে এখানে 10টা কোশ্চেন আর এখানে আলোচনা করা হয়েছে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাতে তোমাদের উপকারী আসবে। আর এবার আমরা পরের প্রশ্ন আলোচনা করব যে মহানগর বলতে কী বোঝো। এটা সাধারণত জনসংখ্যা ভূগোলের প্রশ্ন। ঠিক আছে, এখানে কি হয় না, সাধারণত 10 লক্ষেরও বেশি লোক বাস করে। ঠিক আছে, 10 লক্ষেরও বেশি, অ্যাবাভ 10 লাখ। এটাকে আবার কি বলা হয় না, মিলিয়ন সিটি বলা হয়। একে আবার কি হয় না, মিলিয়ন সিটিও বলা হয়, আবার মেট্রোপলিসও বলা হয়। তাহলে এখানে যদি প্রশ্ন আসে 1 নম্বরেরও যে মিলিয়ন সিটিতে কতজন বাস করে, 1 মিলিয়ন। আজকে আমরা সোশ্যাল মিডিয়ার যুগে সবাই জানি যে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। তো মিলিয়ন সিটি মানে মহানগর এবং 10 লক্ষ লোকের বেশি সেখানে বাস করে, যেটাকে আমরা কি করি না এখানে মেট্রোপলিস বলে থাকি। ঠিক আছে, আর নগরের বৃহত্তম রূপ হচ্ছে মহানগর। ঠিক আছে, এভাবে মহানগরকে জননী নগর বলা হয়। ঠিক আছে, এখানে ব্যবসা বাণিজ্য অফিস বড় বড় দপ্তর, যেমন কলকাতাতে সমস্ত বড় বড় দপ্তর, আমাদের রাজধানী। ঠিক আছে, এগুলো বড় বড় শহর আমরা দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে আমাদের 2011 সালে জনগণনায় আমাদের মোট ভারতবর্ষের 53টা কি হয় মহানগর ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে শস্যাবর্তন কি। শস্যাবর্তন হচ্ছে সাধারণত আমাদের যে জমিতে আমরা চাষ করে থাকি না, সেই জমিতে নাইট্রোজেনের পরিমাণ, ঠিক আছে, বা বিভিন্ন উপাদানের পরিমাণ কমতে থাকে। ফলে কি হয়, যদি আমরা ক্রপ রোটেশন বা পরপর যদি চাষ করি, যেমন ধান চাষ করতে গেলে জমিতে নাইট্রোজেন প্রয়োজন হয়। দেখবে অনেক সময় ধান চাষের পরে আমরা খেসারি বা অড়হর সেগুলো ছড়িয়ে দিই। ঠিক আছে, ফলে কি হয়, সেই জমিতে ডাল জাতীয় বা দানা জাতীয় শস্য চাষ করলে জমিতে যে নাইট্রোজেনের ঘাটতি হয়, সেই নাইট্রোজেনের ঘাটতিটা সেখানে অটোমেটিকলি পূরণ হয়ে যায়। নাহলে আমাদেরকে কী হয় না, পটাশ যে সারটা পাওয়া যায় সেটা দিতে হয়। ঠিক আছে, তো আমাদের কৃষিক্ষেত্রে যে জমির উর্বরতা সঠিক রাখার জন্য পর্যায়ক্রমে শস্যের যে চাষ, সেটাকে আমরা বলবো শস্যাবর্তন। তার বৈশিষ্ট্য আছে কি, জমির উর্বরতা বজায় থাকে। ঠিক আছে, সারা বছরে একের বেশি অধিক ফসল কৃষকরা লাভ করতে পারে, শস্য উৎপাদনে বৈচিত্র্য আছে। এবং উদাহরণ এখানে দেওয়া আছে, গম চাষের পরে আলু চাষ, বছরের পর পরের বছর জব চাষ হলে তার উর্বরতা কী হয় না, বজায় থাকে। পরের প্রশ্ন আলোচনা করছি, সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝো। এই সোনালী চতুর্ভুজ, আবার এখানে আছে কি হীরক চতুর্ভুজ বলে একটা জিনিস আলোচনা করা হয়, কি হীরক চতুর্ভুজ। এই সোনালী চতুর্ভুজটা হচ্ছে কি হয় না, আমাদের সড়ক পথের মাধ্যমে, যেখানে বাস, তারপরে হচ্ছে বড় বড় লরি, যেখানে ব্যবসা বাণিজ্যের কাজে ব্যবহার করা হয় মালপত্র আনার জন্য, এটা হচ্ছে সড়ক পথের মাধ্যমে। NHAI, এই NHAI হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ঠিক আছে, 1999 সালে 2 জুন। ঠিক আছে, এই ভারতবর্ষের যে কি দিল্লি, মুম্বাই, চেন্নাই আর কলকাতা, এই 4টা শহরকে যে যুক্ত করা হচ্ছে, দেখো চতুর্ভুজের মতো মনে হচ্ছে না, এই 4টা শহরকে যুক্ত করছে, সেটাকে আমরা বলছি কি না সোনালী চতুর্ভুজ। আর হীরক চতুর্ভুজ এই 4টা শহরকে রেলপথের মাধ্যমে যুক্ত করা, একে হীরক চতুর্ভুজ বলছে। ঠিক আছে, এর মোট দৈর্ঘ্য কত, মোট দৈর্ঘ্য হচ্ছে 5846 কিলোমিটার, এটা হচ্ছে মোট দৈর্ঘ্য টোটাল। ঠিক আছে, এরপরে কি হয় না, এইখানে দিল্লি এবং কলকাতা, এখানে দিল্লি এবং কলকাতা, এটার নাম হচ্ছে কি হয় না NH-19। এর কত দৈর্ঘ্য, 1253 কিমি। ঠিক আছে, তারপরে আছে দিল্লি মুম্বাই। দিল্লি মুম্বাই কোনটা, এই যে দিল্লি থেকে মুম্বাই, এর কত NH-48। ঠিক আছে, এখানে হচ্ছে 48। না আমাদের মুম্বাই এবং চেন্নাইয়ের সড়ক পথ কিন্তু NH-48। ঠিক আছে, এটা 1290 কিমি। চেন্নাই এবং কলকাতা কি হচ্ছে না, এটা হচ্ছে NH-16। ঠিক আছে, এর দৈর্ঘ্য কত না 1640 কিমি। এখানে আরেকটা কোশ্চেন আছে যে এই সোনালী চতুর্ভুজের কোন বাহুটির দৈর্ঘ্য সব থেকে বেশি এবং কোন দুটি শহরকে যুক্ত করেছে, সেটার উত্তর কী হবে, চেন্নাই এবং কলকাতা। কত, 1640। আর সব থেকে ছোটো কোনটা, ছোটো হচ্ছে 1253। সেটা কোথার থেকে না, দিল্লি এবং কলকাতা, যে দিল্লি কলকাতা NH-19। ঠিক আছে, 19 নম্বর। পরের প্রশ্ন যাওয়া যাক। এটা বলা হচ্ছে সামাজিক বনসৃজন কি। সামাজিক বনসৃজন হচ্ছে যে আমাদের কোনো কোনো অঞ্চলে যে প্রচুর পতিত জমি আছে, ঠিক আছে, যেখানে চাষবাস খুব একটা বেশি হয়নি, তো সেই জমিতে আমরা কি করি, যে ইউক্যালিপটাস বা উম, শাল গাছ বা যাবতীয় ফলের গাছ, সেখানে আমরা কি করি না, নিজেদের উদ্যোগে বা সরকারি উদ্যোগে আমরা কি করি না, সেখানে গাছ লাগাই, বৃক্ষরোপণ করি। ফলে কি হয়, সেখানে মানুষের আর্থসামাজিক উন্নতি হয়, আর পরিবেশের উন্নতি হয়। ঠিক আছে, সমস্ত পরিবেশের উন্নতি, আর্থসামাজিক উন্নতি, এমনকি সেই গাছগুলোকে আমরা বাণিজ্যের কাজে ব্যবহার করতে পারি, ফল টল ফলিয়ে। তো পুরো উদ্যোগটাকে একসাথে আমাদের কি বলা হয়, এটাকে সামাজিক বনসৃজন বলা হয়। ঠিক আছে, তো এই সামাজিক বনসৃজন হতে পশু খাদ্য যোগান, জ্বালানি কাঠের সরবরাহ, কৃষি জমিকে ভূমিক্ষয়ের হাত থেকে রক্ষা করা। ঠিক আছে, এটা শুরু হয়েছিল কত, 1976 সালে। এটা অবশ্যই তোমরা পড়ে নেবে। পরের কোশ্চেন আলোচনা করি। পরের প্রশ্ন হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা কি। ঠিক আছে, বহুমুখী নদী পরিকল্পনা হলো কোনো একটা নদী প্রবাহিত পথে, ঠিক আছে, এই নদীটার প্রবাহিত প্রচুর জল প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, সেই জলটা যদি বর্ষাকালে আবার বেশি জল প্রবাহিত ফলে প্লাবিত হতে পারে, আশেপাশের গ্রাম প্রতি বছর একই রকমভাবে প্লাবিত হয়। ফলে কী হয়, যেমন দামোদর নদী, ঠিক আছে, দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। ঠিক আছে, কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। ঠিক আছে,
তো এই নদীগুলো কি হয় না, এই নদীগুলোকে জলটাকে বিভিন্ন উদ্দেশ্যে, যেমন সেচ কাজে, জলবিদ্যুৎ উৎপাদনে, নৌ পরিবহন, মৎস্য চাষে, বিভিন্ন কাজে, বিভিন্ন জনহিতকারী কাজ এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা ব্যবহার করি যখন, সেটাকেই বলা হচ্ছে কি বহুমুখী নদী পরিকল্পনা, মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট। মানে একটা নদীর জলকে বিভিন্ন উদ্দেশ্যে আমরা কাজে লাগাতে পারি, ঠিক আছে, অনেকগুলো উদ্দেশ্যে, এই জন্য বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়, ঠিক আছে। এটা প্রথম তৈরি হয়েছিল কবে, ডিভিসিতে হয়েছিল, দামোদর ভ্যালি কর্পোরেশন, 1948 সালে, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা, ঠিক আছে। উদ্দেশ্য হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণ, কৃষি জমিতে জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, মাটি সংরক্ষণ, এইসব কাজে ব্যবহার করা হয়। প্রশ্নটা এবারের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো? জলপ্রপাত হচ্ছে, আমরা এটা দেখতে পাচ্ছি, এটা আমাদের জলপ্রপাত, এখানে কঠিন শিলা আছে, এখানে কোমল শিলা, কঠিন শিলা, কোমল শিলা পরপর স্তরে স্তরে সজ্জিত আছে। কোনো কারণে এই যে এইখানে, ঠিক আছে, এই জায়গাটা ছিল, এখানে তো আলো, এইখানে জলটা পড়তে পারতো। তো এই পূর্বের অবস্থায় কি হচ্ছে না, এইখানে এই জায়গাটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এই ক্ষয়প্রাপ্ত জায়গাটা আস্তে 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 করে বড় হয়, ফলে এই অংশটা কি হয় না, কোনো রকম কোনো বাধাই ছাড়া এটা ভেঙে পড়ে। ফলে আগে কি হতো না, জলপ্রপাতটা এখান থেকে পতিত হচ্ছিল, পরে কি হলো না, এখান থেকে, ফলে কি হলো, তার যে উৎসের দিকে সে কিন্তু আরেকটু আগিয়ে গেল, ঠিক আছে, উৎসের দিকে আগাচ্ছে, মোহনার দিকে কিন্তু সে আগায়নি, উৎসের দিকে, এখানে কি হয়, তার উৎসের দিকে কি হচ্ছে না, আগিয়ে যাচ্ছে, ঠিক আছে, বা উজানের দিকে এসে সরে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে কি জলপ্রপাত পেছন দিকে সরছে, তার জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ, ঠিক আছে। তার বৈশিষ্ট্য আছে, এটা ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা সবাই দেখবে এবং পড়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। জীবিকা, এই জীবিকা আসলে হচ্ছে মানুষের জীবন ধারণের জন্য যে চাষবাস করা হয়, সাধারণত আমাদের প্রত্যেকের বাড়িতেই একটু লাউ, কুমড়ো, তারপরে বেগুন, ঠিক আছে, পালং শাক, ধনেপাতা, এইসব চাষ করে থাকি ছোট্ট নিজের একটা খামারের মতো করে, ঠিক আছে, যেখানে কি হয় না, কৃষক বা চাষি শুধুমাত্র নিজের পরিবার বা নিজেদের চাহিদা পূরণের জন্য যে চাষ বা বেঁচে থাকার উদ্দেশ্যে যে চাষবাস করে, সেটাকেই বলা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, ঠিক আছে। এখানে দেওয়া আছে তার বৈশিষ্ট্যগুলো, নিজের পরিবারকে খাওয়ানো, সাধারণত সীমিত আকারে জমির ব্যবহার করা হয়, আর সেই প্রচলিত ধ্যান ধারণা অনুপাতে, ঠিক আছে, আমাদের এই চাষগুলো হয়ে থাকে, এটাকেই বলছি জীবিকা সত্তাভিত্তিক কৃষি। পরের প্রশ্ন আমরা আলোচনা করব সেল। সেলের পুরো নাম কি? সেল হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই সেলের কাজ কি? সেল হচ্ছে না আমাদের যে, যেমন স্কুলে, ঠিক আছে, সেল, সেল আসলে কি, সেল হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। এই সেলের কাজটা কি? সেল হলো আমাদের যেমন ক্লাসে মনিটর থাকে, সে যেমন কন্ট্রোল করে সবাইকে, ঠিক সেরকমভাবে সেল হচ্ছে একটা সংস্থা যে কিনা আমাদের ভারতবর্ষে কবে তৈরি হয়েছিল, সে 1973 সালে তৈরি হয়েছে, ঠিক আছে। সে কী করছে না, আমাদের যত লৌহ ইস্পাত কারখানা আছে, ঠিক আছে, দুর্গাপুর, ভিলাই, বোকারো, রাউরকেল্লা, ঠিক আছে, বড় বড় লৌহ ইস্পাত কারখানাগুলো আছে, তারা কি করে, তাদেরকে কন্ট্রোল করে কে না, এই সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যার মুখ্য কার্যালয় বা সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় না, কলকাতাতে অবস্থিত, ঠিক আছে, কলকাতাতে। এটা অবশ্যই এবারের জন্য খুবই খুবই খুব ইম্পর্টেন্ট, কিন্তু দেখে যাবে অবশ্যই। পরের প্রশ্ন আলোচনা করি না, সূর্য সমলয় বা সানসিনক্রোনাস স্যাটেলাইট বলে। স্যাটেলাইট সাধারণত দু প্রকারের হয়, একটা হচ্ছে জিও স্টেশনারি, আর একটা হচ্ছে কি সূর্য সমলয় বা সানসিনক্রোনাস। সূর্য সমলয় হচ্ছে আমাদের যে এই যে নর্থ পোল এবং সাউথ পোল আছে, ঠিক আছে, এই নর্থ পোল এবং সাউথ পোলকে কেন্দ্র করে প্রতিদিন একই স্থানের উপর দিয়ে কী হয় না, 600 থেকে 1000 কিমি উচ্চতায়, প্রায় 600 থেকে 1000 কিমি উচ্চতায়, ঠিক আছে, কী করে না, সে পাক খেতে থাকে, ঠিক আছে, ভূপৃষ্ঠকে কেন্দ্র করে উত্তর দক্ষিণ মেরু বরাবর, এই যে নর্থ এবং সাউথ পোল বরাবর, ঠিক আছে, তাকেই বলা হচ্ছে কি সানসিনক্রোনাস, বা এক কথায় বলতে গেলে কি সূর্যের আপাতন কোণের উপরে নির্ভর করে সে প্রদক্ষিণ করছে বলে তাকে বলা হয় কি সূর্য সমলয় বা সানসিনক্রোনাস। এটাই হচ্ছে তার সংজ্ঞা। এটা কি করে সাধারণত না, আমাদের আবহাওয়া এবং পূর্বাভাস এবং দূরসংবেদন প্রযুক্তিতে এটা ব্যবহার করে। আচ্ছা, দূরসংবেদন কি, এটা পরীক্ষায় অনেকবার এসেছে। দূরসংবেদন হচ্ছে আমরা এমন একটা পদ্ধতি, যে পদ্ধতি করে হয় না, আমরা কোনো জিনিসকে আমরা স্পর্শ না করে তার সম্বন্ধে অনেক কিছু তথ্য আহরণ করতে পারি। যেমন হিমালয়ের উচ্চতা, হিমালয়ের যে আমাদের প্রধান যে এটা আছে, শৃঙ্গটা আছে, মাউন্ট এভারেস্ট, এই মাউন্ট এভারেস্ট নিশ্চয়ই কেউ ফিতা দিয়ে মাপতে যায়নি। ফলে কি হয় না, সেখানে না গিয়েও অঙ্ক করে বা সেখানের ভূবৈচিত্র্য জানার জন্য আমাদের স্যাটেলাইট ইমেজ করে, ঠিক আছে, তার সম্বন্ধে তথ্য আহরণ করা, যে কোথায় কি আছে, ঠিক আছে, সেই তথ্য আহরণ করাটাকেই বলা হচ্ছে কি না দূরসংবেদন, স্পর্শ না করে। পরের প্রশ্ন আমরা আলোচনা করি। এই প্রশ্নটা অবশ্যই পড়বে, কারণ আগের বারে জিও স্টেশনারি এসেছিল, সূর্য সমলয় কিন্তু অনেক বছর আসেনি, তাই এই প্রশ্নটা আসার কিন্তু অনেক অনেক চান্স এবছর আছে, ঠিক আছে।
পরের প্রশ্ন আলোচনা করি আমরা এবার। প্রশ্ন কি ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ। আমাদের যে স্যাটেলাইট আছে সেই স্যাটেলাইট ইমেজ আমরা পাই, সেই স্যাটেলাইট ইমেজ এটা হচ্ছে র ডাটা। সেখান থেকে আমরা কি করি না, সেখান থেকে তার ডাটা নিয়ে আমরা একটা ম্যাপ বানাই, যেখানে খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিবরণ সেখানে দেওয়া থাকে। সেখানে সমোন্নতি রেখা আঁকা থাকে, সেখানে রাস্তার একটা চিহ্ন দিয়ে রাস্তা দেখানো থাকে, কোথাও যদি মন্দির থাকে, একদম সূক্ষ্ম। তার এর সাধারণত এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, এর মানটা কত হয়েছে, যেমন ধরুন 73J/7, ঠিক আছে, এটা এইভাবে লেখা হয়। বা হচ্ছে 1:50,000 হচ্ছে এর RF হয়, ঠিক আছে। এটাই হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এই সমোন্নতি রেখাগুলো বা যেটাকে আমরা কন্ট্যুর লাইন বলি, এখানে সাধারণত কী হয়, বাদামি কালারে দেখানো হয়। এখানে সংজ্ঞা দেওয়া আছে, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র হলো এমন এক ধরনের স্কেল নির্ভর মানচিত্র যেখানে কী হয়, প্রাকৃতিক উপাদান, ভূমিরূপ, নদী, বনভূমি, উচ্চতা, মানুষের তৈরি সাংস্কৃতিক উপাদান, রাস্তা বিশদভাবে আলোচনা করা হয়। সেটাকে আমরা বলছি কি, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এর বৈশিষ্ট্য এখানে আছে, অবশ্যই প্রশ্নটা পড়ে যাবে। এখানে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র না এলেও এর বৈশিষ্ট্য কিন্তু দুটো লিখতে দিতে পারে। তার জন্য কিন্তু এই কোশ্চেনটা অবশ্যই পড়া করে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো, আমাদের এইভাবে 20টা কোশ্চেন দুটো পার্টে আমি শেষ করেছি। অবশ্যই তোমরা সবাই ভিডিওটি দেখো এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেট পেতে।